গ্রামে আসার পর থেকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি থামার কোনো নামই নেই। তবুও আমাদের আজকে চলে আসতে হবে বৃষ্টি ঝড় উপেক্ষা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। প্রায় 7 দিনের মতো গ্রামে বেড়ালাম, এখন আর সময় নেই। মেয়ের স্কুল যেহেতু খুলে গেছে, চলে আসতে হবে, তাই রওনা দিয়ে দিলাম। আসার পথে মেয়েরা খুবই কান্নাকাটি করেছে, অন্যান্য কান্নাকাটি করেছে। মেয়েরা কান্না করতে করতে বাসের মধ্যেই ঘুমিয়ে গেছে। ওরা আমাদের গ্রাম থেকে ঢাকা আসা পর্যন্ত ওরা শুধু ঘুমাইছে, আর একবারও উঠে নাই। তো বাসের মধ্যে অনেক হকাররাই উঠে। এখানে দেখেন এই যে চানাচুর বিক্রি করতেছে, এটা আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি আজকে খাইনি। আমারও মন খুব খারাপ ছিল, আব্বু আম্মুকে রেখে এসেছি গ্রামের মধ্যে। আসলে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, কখন কিভাবে সময় পার করতে হবে, জীবন পার করতে হবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এই যে আমরা আসার পথে মেঘনা নদী, মেঘনা নদীতে অনেক নৌকা। তো বাসে আমাদের গ্রাম থেকে আসতে বেশিক্ষণ সময় লাগে না, 2-2.5 ঘন্টার মতো লাগে। গ্রামে যখন যাই তখন মনটা খুবই ভালো লাগে। যাওয়ার সময় রাস্তা মনে হয় কি পুরায় না, কিন্তু আসার সময় এমন মনে হয় না। আসার সময় মন খুবই খারাপ থাকে, আমার কাছেও ভালো লাগে না। আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। আসার সময় সময় খুব তাড়াতাড়ি চলে গিয়েছে, কখন যে চলে এসেছি বুঝতেই পারিনি। মেয়েদেরকে ডেকে তুললাম, এখন আমাদের নামতে হবে। ওরাও উঠছে ঠিকই, কিন্তু মন খুবই খারাপ, একদম কান্নাকাটি করতেছে এখনো। আর ছোটবেলা আমিও এমন ছিলাম, গ্রাম থেকে যখন আসতাম নানুর বাড়ি থেকে দাদুদেরকে রেখে আমিও খুব কান্নাকাটি করতাম। আমাদের স্কুলের টিচাররাও বিচার দিত যে মেয়ে কান্নাকাটি করতেছে, বেঞ্চের উপর মাথা রেখে চোখ দিয়ে পানি পড়তো খালি। প্রথম 1 সপ্তাহ শুধু কান্নাকাটি করেই পার করে দিতাম। এখন আমার মেয়েরাও এমন হয়েছে। আমরা সায়দাবাদ নেমে গিয়েছি, এখান থেকে সিএনজি করে তারপর আমরা বাসায় যাব। এর আগে আমরা আমাদের লাগেজগুলো বুঝে নিচ্ছি। আর এই যে কৌটার মধ্যে আমার আম্মু খাবার দাবার কী কী দিয়ে দিয়েছে জানি না, আনতে চাইনি, তারপরও জোর করে দিয়ে দিয়েছে। আমাদের গ্রাম থেকে আসতে বেশি সময় লাগে না, আমরা 3টার দিকে রওনা দিয়েছিলাম। ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যেই বাসায় পৌঁছে যাব। মেয়েগুলো অপেক্ষা করছে, ওরা আসলে ক্লান্ত হয়ে গিয়েছে, এমনি মন খারাপ। তারপরে বাসে করে জার্নি করে এসেছে, কখন বাসা যাবে। আর বিকালবেলা জার্নি করে আসতে এমনিও একটু কষ্ট লাগে। সকাল সকাল রওনা দিলে ভালো হতো, কিন্তু সকালবেলা প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা আসতে পারিনি। আমার বড় মেয়ে এত কান্নাকাটি করতেছিল যে ও তাকায়ও না আমাদের দিকে ভালো মতো, ওর মন খারাপ বেশি, তাই চলে আসলাম কোলাহলযুক্ত শহরে। ফাইজা কোথায় আসছো? ফাইজা কোথায় আসছো? বাসায়। সিএনজিতে উঠলে যদি সিএনজি ওভারব্রিজের উপর দিয়ে আসে তাহলে দেখা যায় টোল দেওয়া লাগে। আর এই টোলের কারণে ওনারা 20 টাকার বদলে 50 টাকা 100 টাকা ভাড়া বেশি চেয়ে বসে। টোল দেয় 20 টাকা, কিন্তু ভাড়া বেশি নেয় 50 টাকা কিংবা 100 টাকা। এর সিএনজি দিয়ে আস্তে আস্তে আমরা অনেক কিছু দেখেছি, মেয়েদেরকে দেখাচ্ছিলাম এখানে এটা ছিল ওইটা ছিল, দেখো, কারণ ওদেরকে নিয়ে তো আর সময় করে ঘুরতেও বের হইতে পারি না। এই যে দোয়েল চত্বর, এটা মেয়েদেরকে দেখালাম। ওরা তো আসলে বুঝে না এগুলো দোয়েল চত্বর কেন বলে বা কী, তারপর বুঝিয়ে বুঝিয়ে বললাম। শাহবাগ দিয়ে এসেছি, শাহবাগ দিয়ে আসলে আসলে অনেকগুলো জায়গা আছে যেখানে আসলে ঘোরা যায়। তো মেয়েদেরকে দেখাচ্ছিলাম সিএনজিতে বসেই, বলেছি একদিন নিয়ে যাব ঘুরতে তোমাদেরকে, এখানে বিভিন্ন জায়গা আছে, শাহবাগ গেলে অনেক জায়গায় ঘোরানো যাবে। একটা সময় ছিল এই জায়গাগুলো প্রতিদিনই বন্ধুদের সাথে ঘোরা হতো। আসলে দেখেন সময়ের সাথে সাথে মানুষের জীবনের কতটা পরিবর্তন হয়ে যায়। একটা সময় ছিল যখন এখানে নিয়মিত যাওয়া হতো, আর এখন বছরেও যাওয়া হয় না। অবশেষে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। আর বাসায় আসলে একটা অন্যরকম শান্তি লাগে। নিজের বাসা নিজের সংসার যখন হয় তখন আসলে মেয়েরা অন্য কোথাও মন টিকাতে পারে না। নিজের সংসারে আসা না পর্যন্ত শান্তি লাগে না। আর নিজের ঘরে এসে যদি না খেয়েও ঘুমাই তাও ভালো লাগে। সব মেয়েদের জীবনেই আসলে এমন, সংসার জীবনটা এমন। সংসার বা সন্তান হলে তখন মেয়েদের অন্য কোনো দিকে মন টিকে না। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত শুধু টেনশন থাকে বাচ্চাদের জন্য, কি করব, ওরা কি খাবে, ওদেরকে কি করলে ওরা একটু ভালো থাকবে। সবাই আমাকে প্রায় সময় বলে যে এত পড়াশোনা করলে কিন্তু কিছু করছো না বা কোনো চাকরি করছো না। আসলে নিজের বাচ্চাদের কথা চিন্তা করলে আমি কখনোই চাকরি বাকরি বা অন্য কোনো ব্যবসা বাণিজ্যের কথা মাথায় আনতে পারি না। কারণ চিন্তা করি যে আমি যদি কিছু করি তাহলে আমার মেয়েদেরকে কে দেখবে, শুধু এই চিন্তাটা আমার মাথার মধ্যে ঘুরে। অবশেষে 7 দিন পর আমি আমার বাসায় ঢুকলাম। আজকে আমাদের ব্যাগ টানতে টানতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আম্মুকে বলেছি এত কিছু দিও না, তারপর জোর করে করে দিয়ে দিয়েছে। 3টা বাচ্চা নিয়ে 2টা লাগেজ, তারপরে আবার কতগুলো ব্যাগ দিয়ে দিয়েছে।
এক সপ্তাহ না থাকায় বাসার কী অবস্থা হয়ে আছে, একদম ময়লা পড়ে চারিদিকে। তো প্রথমেই আমি ভাবলাম যে আম্মু অনেক কিছু দিয়ে দিয়েছে, এগুলো আগে নামিয়ে নিই। কিছু কিছু খাবার ছিল ফ্রিজের, এগুলো ফ্রিজে রাখতে হবে। আম্মু অনেকগুলো দুধ দিয়ে দিয়েছিল, খাঁটি গরুর দুধ। বললো যে আমার নাতিনটা খাবে, এগুলো নিয়ে যাও কষ্ট হলেও। তো কী আর করা, আনতে হবে, এনেছি। তারপর আম্মু শাক কেটে বেছে দিয়েছিল, লতি দিয়ে দিয়েছিল, মুরগির মাংস জবাই করে দিয়েছে বাড়িতে পালা। আবার গাছের পেয়ারা ছিল, লেবু ছিল, এগুলোও দিয়ে দিয়েছে। বলে কিছু কিছু নিয়ে যাও, আমরা কিছু খেয়েও এসেছি। তারপরে রান্না করা তরকারি দিয়ে দিয়েছিল, আবার দিয়ে দিয়েছে কতগুলো ডিম। আসলে মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কারো ভালোবাসাই তুলনা হয় না। আম্মু সবসময় টেনশন করে যে আমাকে কি দিবে, কি করবে আমার জন্য, আমার মেয়েদের জন্য কি করবে, এটাই মনে হয় ওনার টেনশন থাকে। এই জিনিসগুলো আনতে চাইনি, তারপরও কত জোর করে জিনিসগুলো দিয়ে দিয়েছে। বলেছে ডিম আমার নাতিনদেরকে সিদ্ধ করে খাওয়াবা, ওদেরকে দুধ গরম করে খাওয়াবা, আবার বাসে আসার জন্য কোক কিনে দিয়েছে, ওরাও রাস্তায় খাবে, ওদের গলা শুকিয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।